দেখো, আমি তোমাদের এই লেকচারটা পাঠিয়েছি, ফোরকাস্টিং উইথ অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ। এটাকে বলে হচ্ছে আসলে এরকম আরিমা। এটা একটা মডেলের নাম। এই আরিমার পুরোটা কি সেটা একটু ব্যাখ্যা করছি। অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ, এটা নিয়ে গত ক্লাসে কিছু কথা বলেছিলাম। তাদের নিশ্চয়ই মনে আছে যে মূলত মানে তোমাদের যে ডিসিপ্লিন, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ফোরকাস্টিং করো। কথা যদি বোঝা না যায় তাহলে আমাকে একটু বলো, আমি ওয়াইফাই দিয়ে ক্লাস নিচ্ছি, তাহলে প্রয়োজন যদি মনে করি আমি অন্য নেটওয়ার্কে ক্লাস নিব, যদি একেবারেই বোঝা না যায়। ম্যাম বোঝা যাচ্ছে ভালো করে। আচ্ছা, থ্যাংক ইউ। তো সেক্ষেত্রে কালকে যারা ছিল তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ফোরকাস্টিং নিয়ে কথা বলেছিলাম, যে তোমাদের ডিসিপ্লিনের বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ফোরকাস্ট করো। যেমন এই যে গতকালকে পেপারে দেখলাম যে আবহাওয়া অফিস থেকে বলেছে যে আরো কয়েকদিন এরকম খুব টাফ গরম থাকবে, 30 তারিখের দিকে ঝড় হতে পারে। এটা তো একটা ফোরকাস্টিং, এটা একটা প্রেডিকশন। তো এরকম ফোরকাস্টিং বা এরকম প্রেডিকশন করতে গেলে মানে ওয়ান অফ দ্য বেস্ট অপশন ইজ দ্য আরিমা মডেল। এবং তোমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করো যে তোমরা রেইনফল নিয়ে কাজ করো, তারপরে টেম্পারেচার নিয়ে কাজ করো, তারপর হিউমিডিটি নিয়ে কাজ করো। প্রতিটা ভ্যারিয়েবল হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, এবং এগুলোকে তুমি চাইলেই প্রেডিক্ট করতে পারো বাই ইউজিং আরিমা মডেল। তো তোমাদেরকে আমি সেই ফোরকাস্টিং এ নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে ফোরকাস্টিং অনেক বড় ব্যাপার, মানে রিয়েলি ফোরকাস্টিং অনেক বড় একটা ব্যাপার। তো সেটাতে না আপাতত। তো আপাতত যেটা আর কি শিখাতে চাচ্ছি যে আরিমা মডেলটা কাকে বলে, মানে এই আরিমা পুরা শব্দটা, মানে এটা একটা 5 অক্ষরের একটা শব্দ। তো এটা দিয়ে কি বুঝায় সেটা আগে একটু বলি। আর গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে মানে কয়েকটা জিনিস একটু আলোচনা করেছিলাম, যে সে একটা টাইম সিরিজ ডেটা, এটা নিয়ে কালকে কথা হয়েছিল এবং তোমাদেরকে আমি এটা দেখিয়েছিলাম। টাইম সিরিজ ডেটা, তো টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডাটাটা নিয়েই কিন্তু কাজ শুরু করা যায় না। ডাটাটা নিয়েই কিন্তু মানে যে আমি অ্যানালাইসিস শুরু করে দিব সেটা কিন্তু কোনোভাবেই মানে সম্ভব হয় না। ডাটাতে মানে প্রবলেম থাকে। প্রবলেমটা কি, প্রবলেম নিয়েও বলেছিলাম, সেটা হচ্ছে নন স্টেশনারিটি। নন স্টেশনারিটি মানে কি সেটাও বলেছিলাম, যে সে এরকম যদি তোমার এই পাশে ইয়ার হয়, এই পাশে যদি রেইনফলের ডেটা থাকে, মনে করো তোমার কাছে সে 12 বছরের ডেটা বা 15 বছরের ডেটা, তুমি যদি দেখো যে মিন ভ্যারিয়েন্স এরকম করে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, মিন ভ্যারিয়েন্স আর নট কনস্ট্যান্ট ওভার টাইম, তাহলে সেই ডাটাটা হচ্ছে নন স্টেশনারি। এখন সেক্ষেত্রে এরকম ডাটা নিয়ে তো বসে থাকলে চলবে না, এই ডাটাটাকে তখন স্টেশনারি বানাতে হয়। অর্থাৎ শব্দটা হচ্ছে স্টেশনারি। কথাটা কি সেটাও কালকে বলেছিলাম, যে সে একই ডাটা এ পাশে যদি ইয়ার হয়, এ পাশে রেইনফল, তো তখন তুমি দেখতে পাবা যে মিন ভ্যারিয়েন্স একটা ব্যান্ডের মধ্যে থাকবে। তখন আমরা বলতে পারবো যে মিন ভ্যারিয়েন্স আর কনস্ট্যান্ট ওভার টাইম। এরকম যখন হয়ে যাবে তুমি বুঝবা যে তোমার ডাটা
স্টেশনারি হয়েছে অ্যান্ড নাও উই ক্যান ওয়ার্ক, অর্থাৎ ডাটাটা অ্যানালাইসিসের যোগ্য হয়েছে। এই পর্যন্ত কালকের আলোচনা। এখন আমাকে প্রশ্ন করতে পারতা যে ম্যাডাম ডাটাটা এরকম নন স্টেশনারি, অর্থাৎ এই যে মিন ভ্যারিয়েন্সটা সময়ের সাথে সাথে সে বাড়ছে, এটাকে কিভাবে এরকম বানাবো? মানে যদি তোমার বলা হয় যে ছবি আঁকো, তাহলে এটাকে কিভাবে এরকম করে বানাবো? মানে এখানে এই যে দেখা যাচ্ছে এটা বাড়ছে না, বাট এটা কিন্তু বাড়ছে। এখন এটাকে আমি কিভাবে এরকম বানাবো? সেটা হচ্ছে যে ডাটা সেট থাকবে, সে যে একটা ডাটা সেট দেখাচ্ছি, এই ডাটার যে ভ্যারিয়েবলটা আমরা চুজ করলাম রেইনফল, ডাটাটাকে আমরা ডিফারেন্স করব, ফার্স্ট ডিফারেন্স করব, অর্থাৎ এই 18.65 থেকে 17.10 বিয়োগ, 17.09 থেকে 18 বিয়োগ, অর্থাৎ এইভাবে বিয়োগ করতে করতে আমরা একটা নতুন ডাটা জেনারেট করব। তোমাকে করতে হবে না, কম্পিউটার তোমাকে করে দিবে, এবং করে দিলেই তখন দেখতে পাবা যে এই যে এই ভ্যারিয়েবলটা এরকম মিন ভ্যারিয়েন্সটা কনস্ট্যান্ট হয়ে গেছে। এটাকে বলে স্টেশনারি। এনিওয়ে, এখন যেটাতে আমাদের থাকা দরকার যে এই যে আরিমা মডেল করতে গেলে ডাটাটাকে স্টেশনারি হতেই হবে। তো তার আগে শব্দটা একটু বোঝার চেষ্টা করি। আরিমা, অটো রিগ্রেসিভ, যারা প্রথম থেকে আছো, আমি কালকেও এটা লিখেছি, আজকেও লিখেছি, অটো রিগ্রেসিভ। অটো মানে কি? অটো মানে হচ্ছে স্বয়ংক্রিয়, অটোমেশন মানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। টিভিতে অ্যাড দেখো না, অটোমেশন পদ্ধতিতে এই জিনিসটা উৎপাদন করা হয়, ওইটা মানে হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই জিনিসটা বানানো হচ্ছে। সো এখানেও অটো রিগ্রেসিভ কথার অর্থ হচ্ছে যে মানে এই যে আমাদের মডেলটা, টাইম সিরিজ ইজ এ ফাংশন অফ ইটস ওন পাস্ট ভ্যালু, অর্থাৎ এই যে এইটা আমি একটু লিখে দেখাই যে বিষয়টা হচ্ছে এরকম, ওয়াইটি ইজ ইকুয়াল টু, এটা যদি ওয়াইটি হয় মানে এই যে ধরো এই যে এইটা 2000 সাল, এটা ওয়াইটি, তাহলে রেইনফল ওয়াইটি, টি হচ্ছে 2000 ইয়ার মানে 2000 সাল। এখন সেক্ষেত্রে এটা ওয়াইটি, এটা ওয়াইটি প্লাস 1, এটা ওয়াইটি প্লাস 2, এরকম আর কি বিষয়টা। তো এখন সেক্ষেত্রে এই ওয়াইটিটা কিসের ফাংশন? ওয়াইটি মাইনাস 1, ওয়াইটি মাইনাস 2। ওয়াইটিটা কি বললেন? ওয়াইটিটা কি ইয়ার ওয়াইটি না? না, আমি তো বলেছি, হয়তো শোনো নাই। রেইনফলটা, রেইনফল বুঝেছো এবার? জি ম্যাডাম। এটা হচ্ছে অটো রিগ্রেসিভের ব্যাখ্যা, যে এই বর্তমানটা প্রিভিয়াস ইয়ারের উপর নির্ভরশীল। যেমন আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম কিনা আমার মনে নাই, যে যেমন তুমি এই বছরে কি খাও, কি খাবা, সেই খাওয়াটা দেখবা কনজাম্পশনটা আগের বছরের কনজাম্পশনের উপর নির্ভরশীল। আমাকে প্রশ্ন করতে পারো যে সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আজকে যদি এই বছর তুমি ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, প্রবাবলি তুমি গত বছরও ভাতই খেতা, হঠাৎ করে কেউ একজন ভাত খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে শুরু করেছে, সে অন্য কিছু খায়, এরকমটা এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। আমরা জেনারেল কথা বলবো, জেনারেলি বিষয়টা এরকম। আচ্ছা, এটা গেল অটো রিগ্রেসিভ। এরপরে আমাদের শব্দটা হচ্ছে আই, মানে এই যে অটো আরিমা, ও এ আর এর ব্যাখ্যা বলেছি, এবার আই এর ব্যাখ্যা বলবো। আর পুরা কথাটা হচ্ছে অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ। আই এর ব্যাখ্যাটা বলছি, আইটা হচ্ছে ইন্টিগ্রেটেড মানে হচ্ছে দেখো, হাউ মেনি টাইমস এ সিরিজ ইজ টু বি ডিফারেন্সড সো অ্যাজ টু মেক ইট স্টেশনারি। অর্থাৎ তোমাকে এই যে আমি ছবিটা দেখাই যে সে এটা না, আচ্ছা, এই যে একটা এই যে এই সিরিজটা, এটা তো নন স্টেশনারি, কারণ মিন ভ্যারিয়েন্সটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। স্টেশনারি অর্থাৎ মিন ভ্যারিয়েন্স একটা ব্যান্ডের মধ্যে থাকবে, মিন ভ্যারিয়েন্স মানে কনস্ট্যান্ট ওভার টাইম।
এরকম বানাতে ডাটা সেটটাকে কয়বার ডিফারেন্স করতে হলো? যদি এটা একবার করা হয় তারপরেই যদি ডাটাটা স্টেশনারি হয়ে যায় তাহলে হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, লাগে তাহলে হচ্ছে সেকেন্ড ডিফারেন্স, যদি এটা ৩ বার লাগে তাহলে থার্ড ডিফারেন্স, যদি এটা ৪ বার লাগে তাহলে হচ্ছে ফোর্থ ডিফারেন্স। তবে সাধারণত দেখা গেছে যে ২ বার করলেই হয়ে যায়, একবারেও হয়ে যায়, ২ বার করলে ৩ বার করলে আর করতে হয় না। তখন ডাটা সেটটা এমনি এত সুন্দর চেহারা, এত সুন্দর একটা গ্রাফ সে এমনিতেই শো করে। তো আয়ের ব্যাখ্যাটা হচ্ছে যে কতবার আমাকে বিয়োগ করতে হয়েছে। তাহলে গেল হচ্ছে এ আর বুঝলা, আই বুঝলা, এম এর ব্যাখ্যাটা বলছি। এম এ হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের অর্থ হচ্ছে যে এইটা দ্যাট এ টাইম সিরিজ ইজ এ ফাংশন অফ ইটস এরর, অর্থাৎ একটা মডেল যদি পারফর্ম করতে হয়, একটা মডেল যদি এস্টাবলিশ করতে হয়, স্বাভাবিকভাবেই সেখানে এরর থাকবে। তো সেই এররের অংশটুকু হচ্ছে বলে মুভিং অ্যাভারেজ। সে এখন কতগুলো এরর কি কনসিডার করছে সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ দিয়ে বোঝা যাবে। তো এই পুরা শব্দটার ব্যাখ্যা যদি বুঝতে পারো, দ্যাটস এনাফ ফর টুডে অ্যান্ড ফর ইয়োর কোর্স অ্যান্ড ফর ইয়োর ফাইনাল এক্সাম। কারণ হচ্ছে আমি তোমাদের ফোরকাস্টিং এ নিয়ে যাচ্ছি না, ফোরকাস্টিং অনেক বড় ব্যাপার, মিনিমাম ৫ থেকে ৬টা ক্লাস না হলে নিদেন পক্ষে ৪টা ক্লাস না হলে ফোরকাস্টিং ভালো করে বোঝানো সম্ভব না, মেজরের স্টুডেন্টরাই বুঝে না। তো এখন হচ্ছে আমরা একটা জেনারেল টার্ম লিখবো, জেনারেল নন সিজনাল মডেল ইজ নোন অ্যাজ আরিমা পিডিকিউ। পরীক্ষায় আসতে পারে এরকম সে যে হোয়াট ডু ইউ মিন বাই এরকম পরীক্ষায় আসতে পারে। তখন তোমাকে লিখতে হবে কি, দেখাই দিচ্ছি, এটা লিখে দিয়েছি খাতায় আছে, নোটে আছে। পি হচ্ছে অটো রিগ্রেসিভ টার্ম, ডি হচ্ছে কয়বার ডিফারেন্স নিয়েছো, কিউ হচ্ছে কতগুলো এরর আছে। পি ইজ দ্য অটো রিগ্রেসিভ টার্ম মানে হচ্ছে যে এই যে এফটা ওয়াইটি মাইনাস ওয়ান, ওয়াইটি মাইনাস টু, ওয়াইটি মাইনাস থ্রি, এটা তো পিছনের ভ্যালু কত পর্যন্ত সেটা ইন্ডিকেট করবে পি দিয়ে। কতবার ডাটাটাকে ডিফারেন্স নিতে হয়েছে সেটা হচ্ছে ডি দিয়ে। আর কিউ হচ্ছে এখানে কয়টা এরর আছে সেটা হচ্ছে তোমার কিউ দিয়ে, অর্থাৎ পি ডি কিউ। এটা পরীক্ষায় অনেক সময় আসে যে এটা লিখো তো, তখন সেক্ষেত্রে এটুকুই এনাফ। এখন হচ্ছে আমি তোমাদেরকে ডাটায় নিয়ে যাচ্ছি। দেখো একটা ডাটা সেট ইয়ার, তার এগেনস্টে রাইস প্রোডাকশন, তার এগেনস্টে রেইনফল। আমার আছে কত বছরের ডেটা, ২০০০ থেকে ২০১২, অর্থাৎ ১৩ বছরের ডেটা আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই ডাটা সেটটা স্টেশনারি নাকি নন স্টেশনারি। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, পরীক্ষার কথাই আগে বলি যাতে একটুখানি অ্যাটেনশন দাও। মানে ছাত্রছাত্রীরা তো এখন এই স্টেজে এসে সে পরীক্ষা ছাড়া আপাতত তুমি থিসিস নিয়েও ভাববা না, হয়তোবা তুমি পরীক্ষার কথাটাই ভাববা। কারণ আমিও মনে করি যে পরীক্ষায় যদি তুমি এ প্লাস পাও তাহলে থিসিসে তোমার অনেকখানি এমনিতেই আগানো থাকবা। আর থিসিস ভালো করলা, থিওরিতে তুমি খারাপ করলা, এই রেজাল্টের তো দেখবা যে তোমার এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না। সো অবশ্যই তুমি পরীক্ষা নিয়েই ভাববা। এখন তাহলে পরীক্ষায় কি আসতে পারে, পরীক্ষায় আসতে পারে ইউ হ্যাভ, আমি তোমাদের অলরেডি এটা কিন্তু পাঠিয়ে দিছি, মানে যা এখন লিখতেছি সেটা ইমেল করে পাঠিয়ে দিয়েছি। একটু দেখায় আসি, দেখেছো কিনা সবাই তা তো আমি জানি না। সেটা হচ্ছে যে এইরকম বলা আছে, এই যে একটা ফিগার ডাটা বলা আছে, আরিমা ডাটা। তারপরে ডাটাটা দেখা যাচ্ছে যে মিন ভেরিয়েন্সটা বাট মানে কনস্ট্যান্ট না, ওভার টাইম সে চেঞ্জ হচ্ছে। ফার্স্ট ডিফারেন্স নেওয়ার পরে সে একটা ব্যান্ডের মধ্যে চলে আসছে। সুতরাং আমি যা লিখতে যাচ্ছি সেটা তোমাদেরকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। ইউ হ্যাভ গিভেন এ ডেটা নেমড আনিমা, you have the variable named rainfall. Say এটা
পরীক্ষায় আরেকটা থাকলো, পরীক্ষায় টেম্পারেচার থাকতে পারে। সে you have given the output of the required graphs. এরপরে interpret. এই অ্যান্সারটা ওই যে দেয়া আছে, অ্যান্সারটা দেয়া আছে মানে কি এটা এখনই বুঝতে পারবা। তা আমি তাহলে ডাটাতে চলে যাই। দেখো সবাই এবার নিজেরা ফলো করো, এবার নিজেরা খাতা খোলো, খাতার মধ্যে কলম দিয়ে লেখো অ্যানালাইজ, তারপর হচ্ছে ফোরকাস্টিং, ফোরকাস্টিং এর পরে সিকোয়েন্স চার্টস। লেখা হলে আমাকে বলবে। অর্থাৎ লেখাটা হচ্ছে অ্যানালাইজ, অ্যানালাইজের পরে হচ্ছে হয়েছে ম্যাডাম। ফোরকাস্টিং, তারপরে হচ্ছে সিকোয়েন্স চার্টস। অ্যানালাইজ, ফোরকাস্টিং, সিকোয়েন্স চার্টস। তো সেটাই অ্যানালাইজ, ফোরকাস্টিং, সিকোয়েন্স চার্টস। এখন ইয়ারটাকে নাও এই যে টাইম এক্সিস লেভেল, ভ্যারিয়েবল কোনটা, আপাতত রেইনফলেই থাকো। ওকে, দেখতেই পাচ্ছ আমি যদি এটাকে কপি করে নিয়ে যাই তাহলে ম্যাডাম ওখানে রেইনফল ছাড়া আরেকটা ছিল না? সেটা তো নাই, সেটা তো একসঙ্গে আমরা তিনটা দেখবো নাকি? মানে দুইটা দুইটা করে নিয়ে আমরা দেখবো, দুইটা মানে দুইটা না, আমাদের তো ধরো তোমার এটা যদি নাই থাকতো, ধরো এটা নাই, তাহলে শুধু রেইনফল। আমি তোমাদের মানে তোমাদের সমস্যা হচ্ছে যে যা বলি সেটা ফলো করো না। আমি তোমাদেরকে বললাম যে আমরা শুধু রেইনফলটা নিয়ে আপাতত কথা বলছি, আর এটা একটা টাইম সিরিজ ডাটা। ধরো আমি এটা আসলে ডিলিট করে দেই কারণ তোমাদের সমস্যা আসলে। এটা হচ্ছে একটা টাইম সিরিজ ডাটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডাটাটা নিয়ে কি আমি কাজ করতে পারবো? ফার্স্ট অফ অল কি করতে হবে, দেখতে হবে যে ডাটাটা স্টেশনারি কিনা, অর্থাৎ ডাটাটা স্টেবল হয়েছে কিনা, তার মিন ভ্যারিয়েন্স। তো এখানে আমরা দেখতে পেলাম যে না, ডাটাটা স্টেবল না, মিন ভ্যারিয়েন্সটা কনস্ট্যান্ট ওভার টাইম না, সময়ের পরিবর্তনের সাথে সাথে এই যে দেখো 2012 অর্থাৎ রেইনফলের মিন ভ্যারিয়েন্সটা ফ্লাকচুয়েট করছে, ফ্লাকচুয়েট করতে করতে সে বাড়ছে। তাহলে এখানে কি লিখবা, সে লিখবা হচ্ছে এটা। এখন এটাকে তো আমার এভাবে থাকলে চলবে না, আমার এটাকে কি করতে হবে, স্টেশনারি বানাতে হবে। তাহলে দেখো আবার অ্যানালাইজ, ফোরকাস্টিং, সিকোয়েন্স চার্ট, সবকিছু তো দেয়াই আছে। কি করতে হবে, এই যে দেখো ডিফারেন্স, ডিফারেন্সে যে এক, মানে এখন আমরা ডাটাটাকে একবার করে ডিফারেন্স নিব, তুমি নিবা না, এটা কম্পিউটারে এই কাজটা করবে। ডিফারেন্সে যে এক, দেন ওকে।
এইবার দেখো, এইবার মোটামুটি একটা লেভেল, অর্থাৎ এটাকে যদি এখন আমি কপি করে নিয়ে যাই, এটা আর বাড়ছে না, একটা ব্যান্ডের মধ্যেই সে আছে। অর্থাৎ যদি তুমি এখানে ফিগারটা আঁকতে, তাহলে এই যে এরকমই হতো, এই যে এরকম, কিন্তু আগে ছিল এরকম। এই ডাটাটা নিয়ে আমি কাজ করতে পারবো। তো এখন কি লিখবো? ফ্রম দ্য above graph said that rainfall data is stationary because constant over time they remain in a band। এই যে দেখো, একটা ব্যান্ডের মধ্যে সে অবস্থান করছে। এইটুকু করতে পারা মানে হচ্ছে যে তুমি অনেক কিছুই করতে মানে পেরেছো। এখন হচ্ছে তোমার ফোরকাস্টিং দরকার, বা তোমার আরো কি কি দরকার সেটা তুমি পরবর্তীতে নিজে নিজেও স্টাডি করে করে ফেলতে পারবা। তোমাদেরকে আমার এইটুকুই শেখানোর ছিল, যে অ্যাটলিস্ট স্টেশনারি নন লিখতে পারিনি, স্টেশনারি। হ্যাঁ, লিখতে পারি নাই, একটু বাকি ছিল। লেখা হলে বলো। এর আগের লেখাটা আরেকবার একটু দেখাবেন। আচ্ছা, এটা কি লেখা হয়েছে? জি ম্যাডাম, আগের লেখাটা লিখতে পারিনি। যদি আমার এই সেকেন্ড ডিফারেন্সে দেখে মনে, ফার্স্ট ডিফারেন্স দেখে মনে হলো যে এটা এখনো স্টেশনারি হয় নাই, আমি সেই ক্ষেত্রে সেকেন্ড ডিফারেন্সে যাব। হ্যাঁ, মানে এখন মোটামুটি লেভেলে দেখেও ধরেন আমার মনে হলো যে, আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো না, আমি আরেকবার ডিফারেন্সটা যাই। হ্যাঁ হ্যাঁ, শিওর, অবশ্যই করতে থাকবা যতক্ষণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, অন্য একটা ডাটা দিয়ে দেখাই। আচ্ছা, এই ডাটাটাই আবার দেখাই, দেখি। আচ্ছা, এবার দেখো, আমি আবার দেখাচ্ছি। আমার এখন আমি যদি এই রাইস প্রোডাকশনটা নিয়ে কাজ করি, দেখো, অ্যানালাইজ, ফোরকাস্টিং, সিকোয়েন্স চার্টস, ইয়ারটাকে নাও এখানে, রাইস প্রোডাকশনকে নাও এখানে। আচ্ছা, এটা প্রসেসিং, এটা হচ্ছে হোক। দেখো, এটা সময়ের সাথে চেঞ্জ হচ্ছে, এটা বুঝাই যাচ্ছে। সুতরাং এটাকে এখন আমার স্টেশনারি বানাতে হবে। তাহলে কি করব? অ্যানালাইজ, ফোরকাস্টিং, সিকোয়েন্স চার্ট। ডিফারেন্সে যে একবার করে দেখি কি হয়। ওকে, তো এই ফিগারটা আমার খুব একটা পছন্দ হয় নাই। কারণ হলো যে এটা তো বাড়ছে, আবার হঠাৎ করে সে ফল করে আবার বাড়ছে। এখন দেখি না সেকেন্ডে
আহ, আবার ফোরকাস্টিং সিকোয়েন্স চার্টস। এবার ডিফারেন্স হচ্ছে 2। এবার 2 দাও তো, দেখো কি হয় 2। ওকে, এইবার দেখি কি হয়। এইবার মোটামুটি একটা মানে লেভেলের মধ্যে আসছে আর কি, মোটামুটি একটা লেভেলের মধ্যে। এখন আমি তাহলে কি করব, আমি এই আমার ডিফারেন্সটা 2 তেই রাখতে চাই, আমি আমার ইন্টারপ্রিটেশনে 2 তেই রাখতে চাই কিনা, তাহলে সেটাকে আরেকবার একটু সার্টিফাই করি। আমি দেখে আসি যে এখানে 3 দিলে কি হয়। 3টা নিব না, বাট এটা অনেক সময় আমরা করি, রিসার্চাররা করে যে আচ্ছা দেখি না কি হয়। আচ্ছা ঠিক আছে, এটা দরকার নাই, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকতেছে। সুতরাং তাহলে এখন কি বলবো, তাহলে আমরা বলবো যেটা এই ফিগারটাকে কপি করে নিয়ে যাব, মানে পরীক্ষার সময় তো তোমাকে ফিগারটা তুলে দেওয়া হবে, মানে ওরকম করে তো তুমি আর পিসি পাবা না যে পিসিতে করতে দিব, তো তখন সেক্ষেত্রে এই ফিগারটা দেখিয়েই তুমি বলতে পারো যে হ্যাঁ এখন ওই যে ওই কথাটা মিন ভ্যারিয়েন্স আর চেঞ্জ, এটা না আরেকটা, দে রিমেন ইন এ ব্যান্ড। আচ্ছা, অনেকে বলে যে না এইটা আমি রাখবো না, আমার এই ফিগারটা ঠিক পছন্দ হয় নাই, তাহলে সেক্ষেত্রে আমরা 3 নাম্বার ফিগারটাকেও ফলো করতে পারি। দেখো এটা টোটালি একটা ব্যান্ডের মধ্যে। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ দে রিমেন ইন এ ব্যান্ড অ্যান্ড সব কথা তো একই রকম থাকবে, খালি লিখবা হচ্ছে কোন কথাটা আমি একটু বলে দেই। রেইনফল না, এটা রাইস প্রোডাকশন। রাইস প্রোডাকশন ডেটা বিকজ দে রিমেন ইন এ ব্যান্ড, এরপরে লিখবা হচ্ছে দে রিমেন ইন এ ব্যান্ড অ্যান্ড দ্য ডাটা হ্যাজ বিন ডিফারেন্সড 3 times. That means data is integrated 3 times. এই হচ্ছে এগুলো করতে করতে, মানে এইগুলো তো আসলে একদিনে শিখানোর বিষয় না, এটা তোমার দেখতে দেখতে করতে করতে ইন্টারপ্রিটেশন লিখতে লিখতে, তারপর থিসিস তোমরা প্রায় ধরো 4 মাস ধরে করো, অনেক সময় আর একটু বেশি সময় নেয়, যেমন গত বছর আগের ব্যাচটা অনেক সময় নিয়েছে কোভিড এর জন্য, তো এখন তোমাদেরটা জানি না। এই এই লম্বা পিরিয়ডে কাজ করতে করতে তুমি আরো অনেক কিছু শিখে যাবা, যেগুলো হচ্ছে টোটালি আউট অফ সিলেবাস আছে, সেগুলো হয়তো ছিলই না। সব তো আর রাখা সম্ভব না। এবং আমি হিসাব করে দেখলাম যে তোমাদের আর সহ ক্লাসের সংখ্যা মানে 60-র অনেক উপরে, অনেক উপরে, মানে কতগুলো ক্লাস তাহলে হয়েছে। এবং যেটা জান্নাতুল ফেরদৌস তুমি বলেছিলে 58টা, তাই তো? ম্যাডাম আসলে এতটা ভালো মতো মনে নাই, আর ছাড়া বলেছিলাম যে আপনার ক্লাস 50+, হ্যাঁ, আর সহ হলে তো 60+ হয়ে যাবে। 60+ এবং আর ছাড়া শুধু 50+ না, আর ছাড়া আরো বেশি, মানে আমি গুনে দেখছি। তারপর এমনও হয়েছে যে তোমাদেরকে 2-3টা অ্যাটেন্ডেন্স আমি দিতে পারি নাই, বুঝতাম না যে কিভাবে আসলে কি করব, ওই বুঝতে বুঝতে আমার একটু সময় লেগে যেত, তো তখন 2-3টা যে অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই সেগুলো লিখে রেখেছি যে এগুলো সবাইকে দিব। মানে যদি একজন স্টুডেন্ট 57টা পায়, ধরো টোটাল যত ক্লাস সে পেলো 62, তাহলে তাকে আমি ওই 3+ করে দিব। একজন পেলো 43টা, তাহলে 3+ করে দিব, কারণ আমি যেগুলো দিতে পারি নাই সেগুলো ওইভাবে কভার করব। তো সেক্ষেত্রে हेलो मैम। আপনাকে শোনা যাচ্ছে না।
ম্যাম আপনাকে শোনা যাচ্ছে না ম্যাম? আপনার স্ক্রিন শেয়ার নেই। শেয়ার হয়েছিল। এটা লিখতে পেরেছিলে? জি ম্যাম। ম্যাডাম আচ্ছা, তাহলে আর এখানে আমার বলার কিছু নাই। মানে সিলেবাস এখানেই শেষ, কারণ অনেক ক্লোজ, যেটা মানে অনেক পড়িয়েছি আর ক্লাসের সংখ্যা অনেক বেশি। টোটাল কাউন্ট করে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে টোটাল কয়টা করে ক্লাস কাউন্ট করা হচ্ছে। আমাকে ইমেল করেছে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিতে, আজকের পরে ক্যালকুলেট করে পাঠিয়ে দিব। তো এখন আর আপাতত আর নতুন করে পড়ানোর কিছু নাই। আমি শুধু তোমাদেরকে একটু বলে দেই যে ফোরকাস্টিং, আরিমা মডেল দিয়ে ফোরকাস্ট করা হয়। এই ফোরকাস্টিংটা আমি আর দেখাচ্ছি না। যদি কারো প্রয়োজন হয় সে বই পড়ে তারপরে মানে আমাকে জিজ্ঞেস করে গুগল সার্চ করে লিটারেচার করে সে এমনিই পারবে। বেসিক জিনিস আমার পড়ানো শেষ। তোমাদের যদি কারো কোনো কথা না থাকে তাহলে আর আমি কন্টিনিউ করব না। আমি তোমাদের মানে ফাইনাল পরীক্ষার প্রশ্ন নিয়ে একটু কথা বলে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আর তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে তো সেটা অবশ্যই আমি শুনবো। আমি আর 2 দিন তোমাদেরকে একটু অ্যাড হতে বলবো। একদিন হচ্ছে আমি সেকেন্ড ইন কোর্সের খাতা দেখাবো, আর একদিন হচ্ছে আমি কুইজের খাতাটা দেখাবো। এবং সবাই কুইজ দাও নাই, আমার কাছে তো ইমেল আছে, কাজে সো সবাই কিন্তু দাও নাই, অ্যাটেন্ড করো নাই। এখন তোমাদের কোনো কথা থাকলে বলো, আদারওয়াইজ আমি মানে ক্লাসটা শেষ করে দিব। মানে যথেষ্ট পড়াশোনা, যথেষ্ট মানে হ্যাঁ বলো। আমার না একটা ছোট সমস্যা ছিল নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা ম্যাথে। সেটা তুমি আমাকে আলাদা করে ছবি তুলে পাঠাইও ইমেল করে, আমি সেটা দেখানোর মানে কি কি হবে সেটা আমি ইমেলে। কি হবে বলতে কি ম্যাডাম, আপনি ক্লাস যখন নিয়েছিলেন ম্যাডাম, ওই যে ডিফারেন্সের যে ব্যাপারটা গ্রাফটা এঁকে মানে এরিয়া প্রপার্টি এঁকে যে ডিফারেন্স করার ব্যাপারটা, ওটা ম্যাডাম খুব সুন্দর করে ক্লাসে বুঝেছিলাম। সেদিন এক্সাম দিতে যাওয়ার সময় আমি দেখলাম যে আমার জিনিসটা ভুল হচ্ছে নাকি, এই জন্য আর কি আমি মনে হয় বেসিকটা ভুলে গেছি, এই জন্য আর কি সমস্যা হচ্ছিল আমার। আমি ঠিকঠাক হয়তো বা দিয়েছি কিন্তু আমি বেসিকটা ভুলে গেছি। এইটা আমার একটা সমস্যা হচ্ছে। বেসিকটা মানে কি যে এটা কি করে মানে ডিফারেন্স করার, জি ম্যাডাম, মানে কি করে আঁকতে হবে না ম্যাডাম, যে কোনো একটা ম্যাথের ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা মানে আমার তো এরিয়াটা বের করতে হবে, সেই এরিয়াটা আমি কিভাবে বের করব? মানে আমি একটা আমাদের যেই টেবিলটা আছে, নর্মাল টেবিলটা আছে, ওটা দেখে আমি ভ্যালুটা বের করে দেন 1 থেকে মাইনাস করলাম একটা ক্ষেত্রে। মানে এই জিনিসগুলো আমি আসলে ভুলে গেছি, এই জন্য আর কি ভাবছিলাম যে আপনাকে বলবো। ওইটা এখন তোমাকে ক্লাসের মতো করে পড়াতে হবে। এটা তো এখন এই ক্লাসে আমি তোমাকে কিভাবে দেখাবো? জি ম্যাডাম, এই জন্যই ভাবছিলাম যে এটা যখন ম্যাডাম যদি আমাদের সামনাসামনি কখনো ক্লাস হয় বা এরকম, তখন ম্যাডাম এটা আপনি আমাকে দেখাই দিলেই হবে ম্যাডাম। এখন তো সামনাসামনি ক্লাস আর কবে হবে? কারণ আমরা ইউনিভার্সিটি খোলার একটা ডেট ছিল মানে ওটার আগে। এখন সেটা মেনটেন করবে কিনা আমি তো এটা তো এখন বোঝা যাচ্ছে না। তো সামনাসামনি আর দেখা হবে, সামনাসামনি কথা হবে, ওই আশাটা আর করো না। কারণ পরিস্থিতি যে এরকম, এখানে ইউনিভার্সিটি খুলবে কিনা এটা তো বলা যাচ্ছে না। তোমার লেকচারটা তুমি পড়ো, কারণ আমি তো ডিটেলসে এটা পড়িয়েছি। এটা হচ্ছে যে হ্যাঁ, এটা হলো মূল কনসেপ্টটাই হচ্ছে যে এক্স যদি নরমাল ভ্যারিয়েট হয়, এক্সটাকে নিয়ে কাজ করতে পারি না, ডেনসিটি ফাংশনটা অনেক কমপ্লেক্স থাকে। তো সেক্ষেত্রে এক্সটাকে আমরা জেড এ কনভার্ট করি। তারপর জেড এ কনভার্ট করি কিভাবে? মিন বিয়োগ করে দেই আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে দিই। তারপরে যা থাকে সেটা ছবি এঁকে
ওই টেবিলটা কনসাল্ট করে আমরা মান বের করি। এই হচ্ছে বেসিক। এখন এটা তোমাকে তোমার নিজের একটু প্র্যাকটিস করতে হবে। আমি তো অঙ্ক তো অনেকগুলা করিয়েছিলাম, যে কয়টা জি ম্যাডাম। প্রয়োজন, হ্যাঁ, তো ওগুলা করলেই তুমি বুঝতে পারবা। তারপরেও যদি তোমার না হয় তাহলে তুমি ওই যে ছবি তুলে পাঠায় দিলে, মানে যে রেজওয়ানা একবার ছবি তুলে আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিল, তো ছবি তুলে মানে পিডিএফ করে যদি পাঠাও, এমনি ছবি ম্যাডাম তুলে আমি দিলে, ছবি তুলে আমার যে প্রবলেমটা সেটা আমি কথায় লিখে পিডিএফ করে আপনাকে মেল করব। হ্যাঁ, তো যদি কোথাও ভুল থাকে তাহলে সেটা আমি তোমাকে ওই ইমেইলেই রিপ্লাই দিব, অথবা তুমি তোমার মোবাইল নাম্বার ইমেইলের মধ্যে দিয়ে দিও যাতে আমি তোমার সাথে কথা বলতে পারি। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কথা আছে কিনা? আমি প্রশ্ন নিয়ে একটু কথা বলবো, কারণ আলটিমেটলি পরীক্ষা তো দিতেই হবে। এবং আমার ধারণা যে তোমরা পরীক্ষা হয়তো ইউনিভার্সিটি পারমিশন দিলে তোমরা দিতে পারবা, যে তোমরা আগে যেরকম দিয়েছো আগের সেমিস্টারে। তো এখন ম্যাম, সেক্ষেত্রে, হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম কুইজটা বলেছিলেন বেস্ট অন কাউন্ট করবেন, ওটা কি? কুইজটা বেস্ট অফ, হ্যাঁ, দুইটার মধ্যে যেটা ভালো হয় সেটাই কাউন্ট করব, কিন্তু তোমাদের তো পরেরটা ভালো হয়নি পরীক্ষা। তোমরা অনেকে কি করেছো, একদম কাট পেস্ট করেছো, একদম হুবহু মিল আছে। তো যেটা যে কয়টা খাতা হুবহু একরকম, ওইগুলা খাতাতে তো আমি কখনোই 1 বা 2 এর বেশি দিব না, কারণ পরীক্ষা পরীক্ষায়। কিন্তু অনেকে আবার খুব সুন্দর করে মেনটেন করেছে, নাম আর ইন্ডিকেট করলাম না। অনেকেই আবার যেটা টাইপ করেছে, টাইপ আমি করতে নিষেধ করেছিলাম যে হাতে লিখবা, কিন্তু তারপরে অনেকে টাইপ করলেও আবার না, ঠিক আছে, একটা লেভেল মেনটেন করা, ল্যাঙ্গুয়েজটা সুন্দর করে নিজের ভাষায় লেখা, সেটা অনেকেই আবার করেছে। আবার অনেকে একদম হুবহু কাট পেস্ট, যেগুলো কাট পেস্ট সেগুলো তো আর আমি নাম্বার দিব না। তো সেক্ষেত্রে বেস্ট টু, অবশ্যই বেস্ট টু, যেটা যতটুকু বেস্ট ততটুকুই আর কি। আর ম্যাম যেদিন খাতা দেখাবেন সেদিন কুইজ নিয়ে একটু কোথায় ভুল ছিল কি ভুল ছিল এটাও দেখালে ভালো হতো। কুইজের জন্য একদিন আসতে হবে, ইন কোর্সের জন্য আরেকদিন। দুইটা খাতা নিয়ে 2 ঘন্টা একটু কষ্টকর রোজার মধ্যে। তোমরা তো বাসা থেকেই কানেক্ট হবা, কাজে কানেক্ট হতে কি খুব বেশি সমস্যা? না ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো হলোই। তোমাদের ক্লাস তো 29 তারিখে শেষ হচ্ছে না? জি ম্যাম, 29 তারিখে শেষ হচ্ছে, কিন্তু অনেকগুলো কোর্স আর কি বাকি রয়ে গেছে, ওইগুলি আর কি এক্সট্রা ক্লাস নেবেন কোর্স টিচাররা। আচ্ছা ওইটা কয়েকটা দিন আরো ক্লাস হবে। আচ্ছা, যাই হোক, ডেটের পরে ক্লাসটা নেওয়া আসলে আমি আর প্রেফারও করছি না, কারণ অনেক ক্লাস হয়েছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা জান্নাতুল ফেরদৌসের মতো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি প্রশ্ন নিয়ে কথা বলে আমি শেষ করছি। সেটা হলো যে টোটাল মানে গত বছরের প্রশ্নটা সবাই দেখো, আগের বছরেরটাও দেখো, বাট গত বছরেরটাকে স্ট্যান্ডার্ড ধরো। টোটাল 8টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা আসছিল হচ্ছে তোমার ওই যে বেশ প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু 8 ছিল, 2 নাম্বার 3 নাম্বার করে, কোনোটাতে 2 কোনোটাতে 3 এরকম। তো সেক্ষেত্রে প্রথম প্রশ্নটা ছিল বেসিক থেকে, মানে বেসিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপর সেন্ট্রাল টেন্ডেন্সি, এসব মিলায়ে হচ্ছে একটা প্রশ্ন ছিল, এবং ওটার সাথে কিন্তু একটা আর এর প্রশ্ন ছিল, তার নাম্বার 3। তারপর 2 নাম্বারটা ছিল হচ্ছে তোমার প্রবাবিলিটি থেকে, 3 নাম্বারটা ছিল বেস থিওরাম থেকে। তারপরে তোমার 4 নাম্বার, প্রতিটার সাথে কিন্তু আর এর কোড আছে। 4 নাম্বারটা ছিল কোরিলেশন, বুঝতেই পারছো। 5 নাম্বারটা রিগ্রেশন। 6, 7, 8 এগুলো হচ্ছে টোটালি টেস্ট অফ হাইপোথিসিসের উপরে। তোমাদেরকে 5টা টেস্ট পড়িয়েছি। টেস্টের নোটগুলো পাঠানো এখনো কমপ্লিট হয়নি, কারণ আমি এইটা মানে আরিমা মডেলটা গত বছর আমি শুধু মানে ডেফিনেশন পড়িয়েছি, কিন্তু ডাটা নন স্টেশনারি হলে কিভাবে কনভার্ট করবে ওইটা আমি পড়াই নাই। কিন্তু এবার এটা পড়িয়েছি, যে পরে যাদের যাদের প্রবলেম হয়েছে পরে আবার তাদেরকে আলাদা করে বলেছিলাম, সেটা আরো অনেক পরে থিসিসের সময়। তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা ইন জেনারেল আমি দেখিয়ে দিলাম। তো যেটা বলছিলাম আর কি, যে টেস্টগুলো ভালো করে পড়ো। তারপরে টেস্ট থেকে 3টা প্রশ্ন থাকে, এইগুলো প্রতিটার সাথে তোমার আর এর কোড থাকবে, প্রতিটার সাথে। তো সেক্ষেত্রে এই যা যা পড়িয়েছে তোমার
ক্লাস লেকচার এবং আমার পাঠানো ইমেল থেকে যে নোটগুলো আছে এগুলোই হচ্ছে সব তোমার, মানে বলো যে কি পড়বো করলাম, কারণ আমি এমন কিছু দিব না যেটা হচ্ছে তোমাদেরকে আমি পড়াই নেই, এমন কিছু থাকবে না যেটা হচ্ছে ক্লাস লেকচার বা নোটের মধ্যে নাই। বাট তোমাকে কিন্তু পারতে হবে, মানে পড়াশোনা করতে হবে। যতই আমি বলি না কেন এটা দিলাম ওইটা পড়ো, কিন্তু তোমাকে তো হার্ড স্টাডিটা করতে হবে। সেই স্টাডিটা করো, আমার বিশ্বাস যে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আর কিছু? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের সিআরকে সাদিককে ফোন করে আমি ইনকোর্সের খাতা দেখানোর টাইমটা ঠিক করে নিব, সেটা পরে। কারণ এই মানে গত দুদিন একটু টেম্পারেচার হাই ছিল, রোজা রেখে খুব টাফ সময়, মানে এটা আসলে তারপর বাসায় ছিল না ইলেকট্রিসিটি, ইন্টারনেট সব মিলিয়ে খুব টাফ একটা সময় গেছে, এবং তোমাদের ক্লাসটা আমার অন টাইম শেষ করার কথা ছিল, সেটা করতে পারলাম, মানে থ্যাঙ্কস আল্লাহ এটাই বলবো। তো এখন যে নোটগুলো পাঠানো বাকি আছে আমি পাঠাবো, তোমরা আমাকে একটু রিপ্লাই দিও যে তোমরা রিসিভ করেছো। আর তোমাদেরকে লম্বা সময় পড়িয়েছি, মানে গত বছরের নভেম্বর থেকে করছো না ক্লাস? জি ম্যাডাম, অক্টোবরের শেষের দিকে। অক্টোবরের থেকে মনে অক্টোবর হয়। অক্টোবর হ্যাঁ, অক্টোবরের শেষের দিকেই শুরু হলো, শেষের দিকে না, একটু মানে মাঝামাঝির একটু, মাঝামাঝি সময় ম্যাম। হ্যাঁ মাঝামাঝি সময় থেকে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মিড অক্টোবর থেকে তোমাদের পড়ানো শুরু করেছে। তো লম্বা সময় তোমাদেরকে পড়ালাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অলমোস্ট 7 মাস। 7 মাসের মধ্যে বোধহয় 1 মাসই বাদ দিলাম, যে হয়তো ছুটি বা তোমাদের পরীক্ষা বা যে কোনো কারণে হোক ক্লাসটা অফ গেছে। টানা 6 মাস তোমাদেরকে পড়ালাম। তো লম্বা সময় পড়িয়েছি, চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় মানে তোমাদেরকে হেল্প করতে, তোমাদেরকে সবকিছু কভার করে দিতে। তারপরেও হয়তো সামনাসামনি ক্লাস হলে আর একটু ভালো করা যেত, কিন্তু কোনো সুযোগ ছিল না, কারণ এই কোভিডের মধ্যে যে তোমরা এত সুন্দর করে সিলেবাসটা শেষ হলো, তোমাদেরকে ইমেলের মাধ্যমে সবটা সাপোর্ট দেয়া গেল, মানে এটা অনেক 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 বেশি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, ভালো মতো পড়াশোনা ম্যাডাম করো। হ্যাঁ, এবং সবারই খুব ব্রাইট একটা ফিউচার হবে, এটাই আমার প্রত্যাশা, যে তোমরা সবাই অনেক ব্রাইট স্টুডেন্ট, অনেক হার্ড লেবার করে এই ঢাকা ইউনিভার্সিটিতে এসছো, সুতরাং একটা খুব ভালো ফিউচার হবে, আমি সেই প্রত্যাশাই করলাম। আমার সঙ্গে যোগাযোগ হয়তো তোমার হবে না, বাট ইমেল করলে আমি সবসময় ইমেলে রিপ্লাই দেই, কারণ ইমেলে থাকতে হয়, অনেক স্টুডেন্ট দেশের বাইরে, দেশের থেকে, তো সবকিছুই ইমেলে রিপ্লাই দেওয়ার সুযোগ হয়। তো সেটা তোমরা করলেও তোমাদেরকেও সেই রিপ্লাইটা দেওয়া হবে। তো ঠিক আছে, আর কিছু আমার বলার নেই, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, আদারওয়াইজ থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমাদের অনেক কষ্ট করে কয়েকদিন ক্লাস নিয়েছেন। অনলাইনে ক্লাস নেওয়াটা বেশ টাফ। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। না, এটা তো সব টিচারই নিছে, সব টিচারকেই নিতে হচ্ছে না। জি ম্যাডাম, সব কিন্তু ম্যাডাম সব আপনারটা তো পুরোপুরি ম্যাথমেটিক্যাল ছিল, আপনি এত হ্যাঁ, সুন্দর করে এইটা হলো, ম্যাডাম আমাদের বোঝানোর জন্য ট্রাই করছেন ম্যাডাম এভাবে, ম্যাম ম্যাডাম আপনি লিখে লিখে, সেটা ম্যাডাম আসলেই মানে অন্য অন্য লেভেলের। দোয়া করবেন সাদিক ম্যাডাম কিছু, আমাদের জন্য। হ্যাঁ ম্যাম তো আপনি যেভাবে লিখে লিখে দেখিয়েছেন ওই পয়েন্টার ইউজ করে, ওইরকম করে এফোর্ট কেউ দেয় না, অন্য কোনো টিচার দেয় না ম্যাম। ম্যাডাম মাউসে এটার লেখা জন্য অনেক থ্যাংক ইউ ম্যাম। ডিফিকাল্ট। চেষ্টা করছি, কারণ আর কি করব, মানে এটা আমি আমার ডিপার্টমেন্টেও যে পড়াচ্ছি মাস্টার্সে আর 4th ইয়ারে, ওদেরকেও এইভাবেই লিখে লিখে দেখাইছে, কিছুই করার ছিল না, কারণ আমার সবগুলা কোর্স এরকম ম্যাথমেটিক্যাল, কিছু করার ছিল না, অনেক পরিশ্রম, অনেক কষ্ট। যেমন আমি ওই যে বললাম না, যে যখন অক্টোবরে শুরু করি তখন আমি বুঝতেই পারতেছিলাম না যে অ্যাটেন্ডেন্সটা কি করব, একবার সেভ করি, আরেকবার দেখি দেরি হলে চলে যায়, মানে নানান কিছুর মধ্য দিয়ে এই এপ্রিল মাস পর্যন্ত আসা। তো তারপরে যাই হোক, একটা একটা পর্যায়ে তো আসা গেছে, এইটাই আর কি। তো ঠিক আছে, আর তোমাদেরকে আমি ওভারঅল বলি যে ধরো ফাইনাল পরীক্ষা তো দিতেই হবে, ওই সময়ে তোমরা নিজেরা যদি ঠিক করো যে এই এই পয়েন্টগুলো ম্যাডামের কাছ থেকে আরেকবার শুনে নিব,
তখন কিন্তু কোনো অসুবিধা নাই, আমাকে সিআর ফোন করবা, একটা টাইম নিবা, আমি আবার লিংক পাঠাবো এবং তোমাদের সাথে আমি আবার মিট করব যে আচ্ছা এই এই পয়েন্টগুলো পরীক্ষার আগে রিভিউ করা দরকার। এমন হতে পারে যে 2 মাস পরে, এমন হতে পারে 1 মাস পরে, আমি জানি না আসলে কতদিন পরে হবে। যখনই হোক, যদি মনে করো যে না এই পয়েন্টস গুলা আবার একটু টিচারের কাছ থেকে শুনে নিলে বেটার হয়, তা অবশ্যই সেটা করবা। যেমন এই যে জান্নাতুল ফেরদৌস, ওর প্রবলেম কিন্তু ও কিভাবে সলভ করবে আমার সাথে ঠিক করে নিয়েছে। ও আমাকে লিখে পাঠাবে, পিডিএফ করে পাঠাবে, যদি সেখানে থেকে আমি কিছু বুঝতে না পারি ও ফোন নাম্বার দিবে, আমি ফোন করে ওর সাথে কথা বলে ওর প্রবলেমটা আমি সলভ করব। যদি মনে করি যে একে পাঠানো দরকার, সেটাও আমি পাঠাই দিব। তো ওরকম যদি মনে করো যে আমার সাথে কথা বলা দরকার, তাহলে কথা বলতে পারো, অসুবিধা নেই। তো ঠিক আছে, আর আর কিছু বলার আছে কিনা? ম্যাম আপনাকে অনেক মিস করবো, তোমাদেরকেও আসলে অনেক হাই ছিল। তোমাদেরকেও মিস করব, কারণ আসলে টিচার যতই ভালো হোক না কেন, স্টুডেন্টরা যদি রিসিভ না করে তাহলে সেটার কোনো মূল্য থাকে না। আর তোমাদের সাথে আমার খুব অল্প সময়ের জন্য সামনাসামনি দেখা হয়েছিল, এটাতেই আমি খুশি, কারণ নাহলে তো চিন্তাও না যে এইটা, মানে এটা যে স্ট্যাটিস্টিক্স এর ম্যাডাম, ওটাই তো বুঝতা না। পাশ দিয়ে হেঁটে যেতাম, তুমি হয়তো বুঝতা না, কিন্তু অ্যাটলিস্ট এখন পাশ দিয়ে হেঁটে গেলে তুমি আমাকে চিনবা যে না এটা হচ্ছে মুর্শিদা ম্যাডাম। এইটাই আমি খুশি। আর একটা আমার খুব ইচ্ছা ছিল যে তোমাদের সাথে আমি একটা ছবি তুলবো, গত ব্যাচের সাথে একটা ছবি আছে, যে তোমাদের সাথে আমার একটা ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু আর সেটা তো আর এখন হলো না। তো ঠিক আছে, ডিপার্টমেন্ট খুললে ইনশাআল্লাহ আপনি একদিন আর সময় দিয়ে না আমাদেরকে, তাহলে ওই দিন করা যাবে। ওইভাবে না আসলে হয় না রেজওয়ানা, কারণ এত ইস্যু। আমরা আপনার অফিসে আসলাম। আচ্ছা, জি তাহলে ম্যাম। সেটা, হ্যাঁ এসো, কোভিড ভালো হয়ে, মানে কোভিড একটু নিয়ন্ত্রণে আসলে এসো, আর আমাকে জানাইও যে তোমাদের কোনো একটা টপিক নিয়ে আবার পরীক্ষার আগে কথা বলবা কিনা। ম্যাম জি আপনি ম্যাম। আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আমরা সবসময় হয়তো আপনার এক্সপেকটেশন ওয়াইজ মানে না না, ঠিক এক্সপেকটেশনটা আছে, মিট করতে পারি না, তার জন্য আমরা সরি সবাই। না না ঠিক আছে, ম্যাম, অনেক ঠিক আমাদের আছে। আমাদের মধ্যে কারো যদি কোনো ভুল হয়ে থাকে, এ পর্যন্ত কোনো কষ্ট দিয়ে থাকে ম্যাম, না না তাহলে না, তার জন্য তোমরা সরি ম্যাম। স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট, স্টুডেন্ট টিচারের কাছে এরকমই। এবং স্টুডেন্টরা, আমি সবসময় সব জায়গায় বলি, স্টুডেন্টরা হচ্ছে হোমোজিনিয়াস, মানে স্টুডেন্ট একই রকম। স্টুডেন্ট আবহাওয়া বিজ্ঞান বিভাগে যেরকম, স্টুডেন্ট পরিসংখ্যান বিভাগে আমার কাছে একই রকম লাগে। ওই একই, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও হয়তো আমার টিচারের কাছে এরকমই ছিলাম। কাজে এগুলো বলার কোনো প্রয়োজন নাই, সব টিচারই এফোর্ট দিয়ে পড়িয়েছেন। আমার কোর্সটা যেহেতু একটু একটু টাফ ছিল, এই কারণে আর কি একটু কষ্ট হলো। তো ঠিক আছে, তাহলে আর কথা না বাড়াই কোর্স শেষ করি। আমি তোমাদের যে নোটগুলো পাঠাবো, আমাকে একটু গ্র্যাজুয়ালি জাস্ট রিপ্লাই দিলেই হবে। জি তো ম্যাম। ঠিক আছে, ভালো থেকো জি সবাই। ম্যাডাম। ম্যাম জি দোয়া ম্যাডাম করবেন আপনিও সবার অনেক জন্য ভালো আমাদের। থাকবেন। অবশ্যই দোয়া আসসালামু করি। আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আমি আলাইকুম তোমাদের ম্যাডাম। সবার জন্য দোয়া করি যে একটা খুব ভালো একটা ব্রাইট ফিউচার যেন সবার হয়। তখনও আমি যেন থ্যাংক ইউ বলতে পারি যে না, এরা আমার স্টুডেন্ট ছিল। তুমিও বলবা যে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স কোর্সটা এই ম্যাডামের কাছে পড়েছিলাম। থ্যাংক ইউ। তো ভালো থেকো সবাই। জি তোমাদের ম্যাডাম সাথে, আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন ম্যাডাম। আচ্ছা আসসালামু আচ্ছা, ঠিক আছে, খোদা জি হাফেজ। ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসলে ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।